হ্যালো, হ্যালো। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? কাইন্ডলি রেসপন্স করবেন একটু। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো গতদিন গতদিনকে আমরা কি পড়ছিলাম এটা কি মনে আছে কারো? মানে গতদিন যে আমরা শুক্রবারের ক্লাস হয়েছিল। স্যার একটা ম্যাথ করছিলাম, তারপরে ওই যে প্রিসিপিটেশন করাইছিলেন একটু। আচ্ছা, হ্যাঁ, প্রেসিপিটেশন শুরু করছিলাম। বাট ওই যে আমাদের স্লাইডের সমস্যা ছিল আর কি। এর জন্য আসলে আমরা প্রেজেন্টেশনটা দেখাইতে পাইনি। তো যাই হোক, আজকে আমরা প্রেসিপিটেশন পড়াবো। আর গতদিনকে আমরা মোটামুটি মানে আমরা লেকচার ওয়ানে হাইড্রোলজিক্যাল সাইকেল আর হচ্ছে শুক্রবারের ক্লাসে আমরা হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেলের ম্যাথ দেখছিলাম। তো যাই হোক, আজকে আমরা ক্লাস শুরু করে দিই, একটু দেরি হয়েছে, আজকে আমাদের মিটিং ছিল আসার জন্য। তো ওই জন্য আর কি আমি আন্তরিকভাবে দুঃখিত, একটু দেরিতে ক্লাস শুরু হচ্ছে। তো যাই হোক, আমরা শুরু করি। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে প্রেসিপিটেশন, ঠিক আছে? তো প্রেসিপিটেশন নিয়ে গতদিনে কিছু বলছিলাম। তো প্রেসিপিটেশন তো আপনারা মোটামুটি জানেনই যে প্রেসিপিটেশন কি। যে আমরা যদি একবারে ডেফিনেশন দেখি, দেখেন দ্য টার্ম প্রেসিপিটেশন ডিনোটস অল ফর্মস অফ ওয়াটার দ্যাট রিচ দ্য আর্থ ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের এই ভূপৃষ্ঠে যত ধরনের ওয়াটারের ফর্ম আছে আর কি, বিভিন্ন ফর্মের ওয়াটার, এইটা যেটা আসে বা পরে আর কি, লাইক বৃষ্টি, তারপর তুষারপাত, তারপরে হচ্ছে আপনার এই যে কুয়াশা, ডিউ, ফ্রস্ট, হেল, এই সবগুলাই হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ প্রেসিপিটেশন, ঠিক আছে? সো প্রেসিপিটেশন বলতে বাংলাদেশের জন্য যদিও মোস্টলি রেইনফলই বোঝায়, বাট আসলে এর মধ্যে রেইনফল, স্নোফল, হেল, ফ্রস্ট, ডিউ সবই আছে। তো এই হচ্ছে প্রেসিপিটেশন। এখন আমরা এই প্রেসিপিটেশন নিয়ে আরো বিস্তারিত কিছু জানবো। তো এখানে যেটা বললাম, রেইনফল being the predominant form of precipitation causing stream flow, especially flood flow in majority rivers of Bangladesh. তারপরে এখানে আর কিছু বেসিক জিনিসপত্র দেখছে। তো আমরা পরবর্তী পেজে যাই। সো পরবর্তী পেজটা ইম্পর্টেন্ট আছে, আমি একটু দাগায় দিই। সেটা হচ্ছে দেখেন এখানে ডিফারেন্ট ফর্মস অফ মানে প্রেসিপিটেশন দেওয়া। আচ্ছা, সো এই যে মোস্ট কমন ফর্মস কি? কমন ফর্মস হচ্ছে রেইন, স্নো, ড্রিজেল, গ্লেজ, হেল। আচ্ছা, আর এইখানে হচ্ছে মোটামুটি বলা আছে যে কোনটা কি টাইপ। তো আমরা একটু দেখি ধীরে সুস্থে। সো রেইনটা কি? রেইনটা হচ্ছে দেখেন বাংলাদেশের জন্য প্রিন্সিপাল ফর্ম অফ প্রেসিপিটেশন, ঠিক আছে? সবচেয়ে বেশি যেটা হয় বাংলাদেশের জন্য সেটা হচ্ছে রেইন। সো এই রেইনফলটা আমরা হচ্ছে কখন রেইনফল বলবো? যে ওয়াটার ড্রপস গ্রেটার দেন বা লার্জার দেন 0.5 মিলিমিটার সাইজ, এইরকম যদি হয় তাহলে আমরা সেটাকে বলি রেইনফল, ঠিক আছে? তারপর যে ম্যাক্সিমাম সাইজ অফ রেইন ড্রপ ইজ অ্যাবাউট 6 মিলিমিটার। আচ্ছা, সো অন দ্য বেসিস অফ ইন্টেন্সিটি রেইনফল ইজ ক্লাসিফাইড অ্যাজ, দেখেন এখানে রেইনফলের এখানে কিছু ক্লাসিফিকেশন, ঠিক আছে? এর মধ্যে দেখবেন যে আহ, কিছু হচ্ছে লাইট রেইন, কিছু হচ্ছে মডারেট রেইন, কিছু হচ্ছে হেভি রেইন। সো লাইট রেইন আমরা কারে বলতেছি? লাইট রেইন আমরা বলতেছি যে ট্রেস, মানে খুবই ক্ষুদ্র থেকে যেটার ইন্টেন্সিটি হচ্ছে 2.5 মিলিমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 2.5 মিলিমিটার যদি বৃষ্টিপাত হয় তাহলে আমরা সেটাকে বলি লাইট রেইন। যদি 2.5 থেকে 7.5 হয় তাহলে আমরা বলি মডারেট রেইন। আর যদি গ্রেটার দেন 7.5 হয় তাহলে আমরা তাকে বলি হেভি রেইন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রেইনের বেসিক ক্লাসিফিকেশন। তার পরবর্তীতে যদি আমরা একটু আগাই তাহলে আমরা দেখবো স্নো। তো স্নো বাংলাদেশের জন্য লাগে না, বাট যদি ইনকেস আপনারা বাইরে যান,
সো সেহেতু হচ্ছে জিনিসগুলো জেনে রাখা দরকার। সো স্নো কি দেখেন, স্নো ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফর্ম অফ প্রেসিপিটেশন। স্নো কনসিস্ট অফ আইস ক্রিস্টাল, ঠিক আছে? মানে স্নো এর মধ্যে আপনার বরফের ক্রিস্টাল থাকে আর কি। আর স্নো এর যে ইনিশিয়াল ডেনসিটি এটা হচ্ছে 0.06 থেকে 0.15 গ্রাম পার সেন্টিমিটার, ঠিক আছে? যদি আপনাকে স্নো বা রেইনফল বলে, অবশ্যই এই জিনিসগুলো হচ্ছে আপনার একটু মেনশন থাকে, ঠিক আছে? 6 মিলিমিটার বা ওর সাইজ যে 0.5 মিলিমিটার যে বেশি হলাম যে তাকে রেইনফল বলছি, এই জিনিসগুলো মেনশন করবেন। নইলে কিন্তু এই যে স্নো রেইনফল জিনিসগুলো ডিফারেন্সিয়েট করা টাফ। সো মেক শিওর যাতে আপনি এটা মেনশন করেন। তারপর দেখেন তারপরে কি থাকছে, তারপর থাকছে ড্রিজেল। ড্রিজেল কি, ড্রিজেল হচ্ছে আরেকটা ফর্ম অফ প্রেসিপিটেশন, যেটা হচ্ছে ফাইন স্প্রিঙ্কেল অফ নিউমেরাস ওয়াটার ড্রপলেটস, ঠিক আছে? ওয়াটার ড্রপলেটস মানে ওয়াটারের ওই যে কি বলবো যে পানির কণা, ঠিক আছে? ওয়াটার ড্রপলেটস অফ সাইজ লেস দেন 0.5 মিলিমিটার। তাহলে গ্রেটার দেন 0.5 মিলিমিটার হইলে কি একটা ছিল, এন্ড এটা হচ্ছে লেস দেন 0.5 মিলিমিটার। আর ইন্টেন্সিটি দেখেন লেস দেন 1 মিলিমিটার পার আওয়ার, এটা হচ্ছে ড্রিজেল আর কি। তারপর কি আছে, তারপরে দেখেন আসা হচ্ছে গ্লেজ। সো গ্লেজ আমরা কখন বলবো, যে when rain or drizzle comes contact with cold ground at 0 ডিগ্রি সেলসিয়াস, water drops freeze to form an ice coating called glaze, ঠিক আছে? যে একটা আইসের আলটিমেটলি একটা কোটিং তৈরি হয়, যে কোটিংটাকে আমরা বলতেছি কি গ্লেজ। আর এটা হচ্ছে কখন, যখন ওয়াটার অর মানে রেইন অর ড্রিজেল কামস ইন কন্ট্যাক্ট উইথ কোল্ড গ্রাউন্ড, ঠিক আছে? মানে যখন সংস্পর্শে আসে আর কি আপনার খুবই ঠান্ডা ভূপৃষ্ঠের সাথে অ্যারাউন্ড 0 ডিগ্রি সেলসিয়াস টাইম। সো হেইল কি, হেইল হচ্ছে ইট ইজ আ শাওয়ারি প্রেসিপিটেশন ইন দ্য ফর্ম অফ ইরেগুলার প্যালেটস। ইরেগুলার প্যালেটস মানে বুঝতেছেন, মানে ওর কোনো নির্দিষ্ট কোনো আকার নেই, ঠিক আছে? অনেকটা লাম্পস। ওই যে আপনারা লাম্পস তো বুঝেন, যে ওই যে মানে বিভিন্ন গুটি আকারের, ঠিক আছে? মানে কোনো নির্দিষ্ট আকার নেই, লাম্পস অফ আইস মানে বরফের দলা টাইপের কিছু। এন্ড সাইজটা দেখেন, সাইজ ইজ মোর দেন 8 মিলিমিটার। সো হেইলস occur in violent thunderstorm which vertical currents are very strong. সেই যে আমাদের যে অনেক সময় বৃষ্টির সময় শিলা পড়ে, সো ওইটা আমরা হেল বলতে পারি। তো আহ একটু কি বোঝা যাচ্ছে, আপনারা কি শুনতেছেন? হ্যালো? জি স্যার। আচ্ছা, তাইলে এখন আমাকে আপনাদের জন্য একটা প্রশ্ন, যে এই যে রেইন, স্নো, ড্রিজেল, গ্লেজ, হেল, ঠিক আছে? আপনাকে এখন বলে যে বড় থেকে ছোট, ঠিক আছে, এই সাইজে যদি মানে সাজাইতে, তাইলে বলেন তো কোনটা সবচেয়ে বড় আর কোনটা সবচেয়ে ছোট? মানে আমরা স্যার ক্লাসিফিকেশনটা তো, হেইল হিল হচ্ছে সবচেয়ে বড়। হ্যাঁ হেল সবচেয়ে বড়, তারপর সবচেয়ে ছোট কোনটা? আর সবচেয়ে ছোট হচ্ছে প্রথম, যেটা ওই যে কি জানি বলে। বলেন বলেন। অপশন গুলো কি? অপশন হচ্ছে রেইন, তারপর ড্রিজেল, তারপর হচ্ছে স্নো, তারপর হচ্ছে গ্লেজ, তারপর হচ্ছে হেল। আচ্ছা যাই হোক, আপনারা মোটামুটি ঠিক বলতে পারছেন, হেইল হচ্ছে সবচেয়ে বড় 8 মিলিমিটার। আর সবচেয়ে ছোট হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই যে এটার কি বলবো, স্নো বা ড্রিজেল, ঠিক আছে? ড্রিজেল হচ্ছে 0.5 মিলিমিটার হচ্ছে ইয়া আর কি। সো তুষারপাত হচ্ছে বরফের কণা, ওইটাও ইয়া। সো এর মধ্যে আর কি, ঠিক আছে? এইরকম আসে না, জাস্ট আমি দেখলাম যে আপনারা ক্লাসে মনোযোগী আছেন কিনা এই জন্য। তো যাই হোক, বাট একটা জিনিস মনে রাখেন, যদি এই ডেফিনেশন গুলো আসে, অবশ্যই যাতে আপনাদের খাতায় এই সাইজটা মেনশন করা থাকে, ঠিক আছে? And অবশ্যই ভুলভাল সাইন, কারণ ওইটা না থাকলে কিন্তু মার্ক দেওয়া সম্ভব না, ঠিক আছে? কারণ এটা ক্লাসিফিকেশন বেসড অন সাইজ, ঠিক আছে? বেসড অন ইন্টেন্সিটির আকারে হচ্ছে রেইনফল এটা। আর আমাদের প্রেসিপিটেশনের যে ডিফারেন্ট ফর্মস, ওটা কিন্তু বেসড অন সাইজ। তো যাই হোক, আমরা পরের টুকে যাই। দেখেন পরেরটা হচ্ছে আমাদের ফর্মস অফ প্রেসিপিটেশন, এখানে যে ডিউ, মিস্ট, ফগ, রেইন, হেল, স্নো, এটা দেখাইছে আর কি। তো এখন আমরা আসি যে মেজার অফ প্রেসিপিটেশন। তো আমরা বুঝলাম প্রেসিপিটেশন কি, ডিফারেন্ট টাইপস অফ প্রেসিপিটেশন, কোনটার সাইজ কিরকম। তো এখন প্রশ্ন আসছে যে আমি এই যে প্রেসিপিটেশনের যে মেজারমেন্টটা, এই মেজারমেন্টটা আমি কিভাবে করব, ঠিক আছে? তো কিভাবে করব প্রেসিপিটেশনের মেজারমেন্ট? তো আপনাদের হচ্ছে একটা প্রশ্ন, যে এই যে ধরেন বাংলাদেশে যে বৃষ্টিপাত হয়, এই বৃষ্টিপাতটা আমরা কি দিয়ে মাপি বলেন তো? এটা গত ক্লাসেও বলছিলাম, আপনারা ক্লাসে অ্যাটেন্টিভ থাকলে জানার কথা। বিভিন্ন ধরনের। হ্যাঁ হ্যাঁ, কি বললেন? আপনাকে আমি শুনতে পাই না, আরেকবার বলেন কাইন্ডলি।
স্যার সাইমন্স বৃষ্টিপাত মানে বৃষ্টিপাত আমরা মাপি কি দিয়ে, মানে ইউনিটটা কি? মিলিমিটার। হ্যাঁ, সেন্টিমিটার সেন্টিমিটার। যাই হোক, মানে সেন্টিমিটার মিলিমিটার এটা হচ্ছে আসলে লেন্থে মাপি, ঠিক আছে? মানে দৈর্ঘ্যের যে ইউনিটটা ওইখানে, যে আমার লেন্থ মিলিমিটার কিছু একটা, ঠিক আছে? দৈর্ঘ্য বলা যায় না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ডেপথ। ডেপথ বললে হচ্ছে সবচেয়ে ভালো, যে আমার টোটাল কত ডেপথের রেইনফল হয়েছে। আচ্ছা, ওই যে আমরা যে ম্যাথটা করছিলাম, আপনাদের মনে আছে কিনা, 36D তে সম্ভবত। সো ওইখানে কিন্তু আমরা দেখছিলাম যে আমাদের হচ্ছে আমরা ডেপথ ক্যালকুলেট করতেছিলাম, তারপর এরিয়ার সাথে গুণ দিয়ে আমরা ভলিউম বের করতেছিলাম, তাই না? সো আলটিমেটলি প্রেসিপিটেশনটাকে আমরা মেজার করি ডেপথ। আর আপনারা এই যে মিলিমিটার বলেন, সেন্টিমিটার বলেন, এগুলো কিন্তু সব ওই যে লেন্থ হাইট ডেপথের যে ইউনিট আর কি, ওইটা, ঠিক আছে? সো আমরা ডেপথে আসলে রেইনফল মেজার করি। তো এখানে দেখেন এই যে 1 সেন্টিমিটার রেইনফল যদি একটা ক্যাচমেন্টের উপর হয়, সেই ক্যাচমেন্টের সাইজ যদি 1 কিলোমিটার স্কোয়ার হয়, তাহলে ভলিউম কত, 10⁴ মিটার। সবগুলাকে হচ্ছে আপনার এই যে মিটারে নিয়ে আসতে, তাহলে ভলিউম পেয়ে গেছেন, কত ভলিউমের ওয়াটার এখানে হচ্ছে। তো এখন দেখেন এই যে প্রেসিপিটেশন তো মাপলাম, ধরেন সাপোজ এই যে মিলিমিটার সেন্টিমিটার একটা ডেপথে, বাট এই জিনিসটা মেজার করে কেন? ঠিক আছে, এই জিনিসটা মেজার করে যেটার দ্বারা, সেইটাকে বলে হচ্ছে রেইন গেজ, ঠিক আছে? আপনার তো গেজের নাম শুনছেন, ঠিক আছে? রেইন গেজ বা অনেকে রেইন গজ বলে, অ্যাকচুয়ালি রেইন গেজ। সেই রেইন গেজ দ্বারা আমরা হচ্ছে প্রেসিপিটেশন মেজার করি, যে ডিভাইসটা আমরা ইউজ করি আর কি। তো এখন দেখেন বাংলাদেশের এই যে অ্যাভারেজ অ্যানুয়াল রেইনফল এই যে 1500 থেকে হয়ে গেল, হ্যাঁ 1500 থেকে 3000 মিলিমিটারের হচ্ছে রেইনফল হয়। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? স্যার সিলেটের লাল লাল খালে শ্রীমঙ্গল হ্যাঁ হ্যাঁ, সিলেট রিজনে, ঠিক আছে। আমি আসলে অত অত ইয়েতে ছিলাম না সিলেটে। সিলেটে হওয়ার কারণ কি, কারণ সিলেটের পাশে যে এরিয়াটা, ইন্ডিয়ার যে আপনার বর্ডারটা, আমি জানি না আপনি সিলেট গেছেন কিনা, গেলে দেখবেন যে ওইখানে মেঘালয়ের পাহাড়গুলো আছে। সো মেঘালয়ের চিরাপুঞ্জিতে হচ্ছে পুরা বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আর সিলেট হচ্ছে ধরেন জাস্ট ওর হচ্ছে ডাউন হিলে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে সিলেটেও ওই যে বললাম ওই এরিয়ার কারণে ওইখানে হচ্ছে আপনার যে অ্যাটমসফেরিক ইফেক্ট, বা এটাকে হচ্ছে বলে আপনার অরোগ্রাফিক ইফেক্ট বা টপোগ্রাফিক। টপোগ্রাফি তো আপনারা বুঝতেছেন, অরোগ্রাফিক হচ্ছে যে পাহাড় পর্বতের কারণে আর কি মেঘ ওইখানে যে বাধাপ্রাপ্ত হয়, সো মেঘ থেকে বৃষ্টিটা বেশি হয় আর কি। তো ওই অরোগ্রাফিক ইফেক্টের কারণে সিলেট অঞ্চলে বৃষ্টি সবচেয়ে বেশি হয়, ঠিক আছে? আর সিলেট হচ্ছে আমাদের কি নর্থ ইস্টের দিকে, তাই না? নর্থ ইস্টের দিকে সিলেট। তো যাই হোক, এখানে জাস্ট দেখাইছে ঢাকার এভারেজ প্রেসিপিটেশন, জাস্ট ডেমো একটাই আর কি, যে প্রেসিপিটেশন মিলিমিটারে হচ্ছে দেখেন কোন দিনে কত হয়েছে আর কি, ঠিক আছে? ইঞ্চিতে হচ্ছে এত, কোন দিনে বলতে এটা হচ্ছে কোন মান্থে আর কি, জানুয়ারিতে এত, ফেব্রুয়ারিতে এত, মার্চে এত, এপ্রিলে এত, মেতে এত, জুন জুলাই, এই যে দেখেন রেইনি সিজনে যে সবচেয়ে বেশি হয়ে গেছে, দেন শীতকালে আবার কমে গেছে আর কি। তো দেন পরে ইয়ারের একটা বের করছে। তো এই দেখেন এই যে জিনিসটা, এই যে রেইন গেজ স্টেশন, তো রেইন গেজ স্টেশনটা আপনারা যদি দেখেন ভালোভাবে, তাহলে দেখবেন যে এখানে একটা ফানেল থাকে, যে এই যে আমার বৃষ্টি যখন পড়ে, ঠিক আছে, এই যে রেইনফল গুলো পড়তেছে, সো এই ফানেলের দ্বারা ও হচ্ছে এই মেজারিং সিলিন্ডারটার মধ্যে যায় বা মেজারিং টিউবের মধ্যে যায়। মানে এই মেজারিং টিউবের মধ্যে আমার তাক কাটা থাকে মেজারিং স্কেল, যেটা দ্বারা আমরা আলটিমেটলি মাপি আর কি। এইরকম একটা রেইন স্টেশন। এখন এই যে ক্যাচমেন্ট এরিয়া, তো সেদিন বলছিলাম, আপনারা কি বলতে পারবেন যে ক্যাচমেন্ট এরিয়াটা কি? দেখি আপনাদের কিরকম মনে আছে আর কি। ক্যাচমেন্ট এরিয়া, ড্রেনেজ বেসিন, ওয়াটারশেড, এগুলা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম। প্রায় সেম এরিয়া, যে অঞ্চল থেকে পানিটা ড্রেনে জমা হয়, হ্যাঁ হ্যাঁ এটাই হলো ক্যাসিট এরিয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা, আপনাদের একটা ভালো কথা বলি, কথা হলো যে আপনারা কিন্তু হচ্ছে মানে হ্যাঁ এই যে ওয়াটারশেড, ড্রেনেজ বেসিন, বা আপনার উত্তর একদম ঠিক আছে, বাট যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনারা কিন্তু বিএসসি লেভেলে, ঠিক আছে? তো আপনারা কিন্তু অবশ্যই সবকিছুর ইংলিশ যে টার্মটা, ওই টার্মটা কিন্তু মেনটেন করবেন। আচ্ছা, ওই যে বললাম না আজকাল মিটিং ছিল, সিং ছিল মেইনলি হচ্ছে আপনার আমরা হচ্ছে এই যে কোর্সের ইয়া নিয়ে, আর হচ্ছে থিসিস ডিফেন্স ছিল কিছু। তো ডিফেন্সের বোর্ডে ছিলাম, ওইখানে আমরা দেখলাম যে আপনাদের যারা সিনিয়র, যারা হচ্ছে ফাইনাল ইয়ার থিসিস করছে, তো তাদের অনেক প্রশ্নে তারা হচ্ছে অনেক বাংলা টার্ম ইউজ করতেছিল। সো বাংলা টার্ম কিন্তু ধরেন আপনারা হয়তো আগে পড়ছেন, বা আমাদের বোঝার সুবিধার্থে আমরা বাংলা টার্ম ইউজ করি, বাট যেহেতু আপনার বিএসসি লেভেলে, আপনার কিন্তু ইংলিশ টার্ম জানা মাস্ট, ঠিক আছে? এই যে ক্যাচমেন্ট, ড্রেনেজ বেসিন,
আচ্ছা ইনলেট, আউটলেট, ইনফিল্ট্রেশন, প্রেসিপিটেশন, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা একটু ভালোভাবে করে নেন। এটা হচ্ছে একবার যদি আপনি জিনিসটা আত্মস্থ করে ফেলেন তাহলে দেখবেন আর কোনো সমস্যা হবে না। এন্ড ওই যে বললাম যে থিসিস ডিফেন্স বোর্ডে যখন আপনি যাবেন দেখবেন যে স্যারদেরও আপনার প্রতি খুব ভালো একটা অ্যাটিটিউড থাকবে, ঠিক আছে? তো এখন যাই হোক আমরা রেইন গজে চলে আসি। তো রেইন গজটা কি দেখেন, রেইন গজ দিয়ে হচ্ছে আমরা বৃষ্টিপাত মেজার করি। সো এই রেইন গজ ইজ essentially consist of a cylindrical vessel, যেটা বললাম সিলিন্ডার টাইপের একটা ভেসেল থাকে, অ্যাসেম্বলি কেপ্ট ইন ওপেন টু কালেক্ট রেইন, ঠিক আছে? যে আমরা যখন বৃষ্টিপাত হবে তো আমরা হচ্ছে একটা খোলা আকাশের নিচে আমরা রেইন গজটা রেখে দিব, যার ফলে ওর মধ্যে হচ্ছে বৃষ্টিপাত জমা হবে, দেন আমি পরে ক্যালকুলেট করবো যে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, ঠিক আছে? দ্য রেইনফল ক্যাচ অফ দ্য রেইন গজ ইজ এফেক্টেড বাই এক্সপোজার কন্ডিশন, যে এক্সপোজার কন্ডিশন কিরকম এর উপর ডিপেন্ড করে। Then দেখেন to enable the catch of rain gauge accuracy to represent rainfall, area of the sounding rain gauge standard settings are adapted, ঠিক আছে? এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় চলে আসে, খুবই ছোট একটা প্রশ্ন। সেটা হচ্ছে আপনি যে রেইন গজ সেট আপ করবেন, ঠিক আছে? সো রেইন গজ সেট আপ করার জন্য আপনার কিছু এই যে স্ট্যান্ডার্ড সেটিংস থাকা দরকার। আচ্ছা, যার জন্য আপনার ধরা হবে, যেহেতু মানে আপনার রেজাল্টটা যাতে অ্যাকিউরেট হয়, আপনার ওইখানে যাতে কোনো আহ, মানে কি বলবো আনসার্টেনি না থাকে, বা যে পরিমাপটা করতেছেন পরিমাপটা যাতে অ্যাকিউরেট হয়। তো এই জন্য দেখেন যে রেইন গজ সেট আপ করার জন্য আমরা কিছু কনসিডারেশন রাখি, ঠিক আছে? যে ফলোইং কনসিডারেশন আর ইম্পর্টেন্ট। তো আমরা একটু দেখি কি কি কনসিডারেশন। তো কনসিডারেশন দেখেন যে এই যে দ্য গজ বা দ্য গেজ মাস্ট বি সেট অ্যাজ নিয়ার দ্য গ্রাউন্ড, ঠিক আছে? যে আমরা যখন গেজটাকে রাখবো ওটা যাতে মাটির কাছাকাছি থাকে, এই যে পসিবল টু রিডিউস দ্য উইন্ড ইফেক্টস, ঠিক আছে? তো এখন আপনারা বলেন তো যে আমি এই যে গেজটা যদি ধরেন মাটি থেকে খুব বেশি উপরে রাখি তাহলে এই উইন্ডের ইফেক্টটা কিভাবে, মানে বাতাস কিভাবে বাধা দিবে বলেন তো? আপনার এই কালেকশনের জন্য যে সমস্যাটা হবে কিভাবে ইম্প্যাক্ট রাখবে? ধরেন আমি তো ইচ্ছা করলে আমার 10 তলা বাসার ছাদেও হচ্ছে রেইন গেজ স্টেশনটা রাখতে পারি, তাই না? মানে রেইন গেজ যে সিলিন্ডারটা, তো আমি এই রেইন গেজটা আমার 10 তলা বাসার ছাদে না রেখে আমি কেন হচ্ছে ওপেন গ্রাউন্ডে রাখবো? হ্যালো হ্যালো, আপনারা কি শুনতে পারছেন আমার প্রশ্নটা? জি স্যার। আচ্ছা, আপনারা কেউ কি জি পারবেন না? স্যার। উত্তর কিন্তু খুবই সোজা, ঠিক আছে? উত্তরটা হচ্ছে উইন্ড ইফেক্টস আছেই, বাট কেন আমরা উপরে রাখবো না আর কেন নিচে রাখবো, জাস্ট এইটাই। কেউ বলতে পারবেন? হ্যালো হ্যালো। আচ্ছা যাই হোক, যদি না বলতে পারেন স্যার তাহলে ওই আমি বলি। স্থানের হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার ওই স্থানের একুরেট মান নেওয়ার জন্য এটা করি আমরা। হ্যাঁ অ্যাকুরেট মান তো অবশ্যই, বাট কথা হলো যে আপনি যখন অনেক উঁচায় রাখবেন তো মানে নর্মালি কি হয় যে আপনি দেখবেন যে আপনি ধরেন সাপোজ একটা বাসার 10 তলায় আছে, তো আপনি দেখবেন 10 তলায় যে বাতাসের ফোর্সটা থাকে ওটা কিন্তু গ্রাউন্ডে কিন্তু সেই ফোর্সটা থাকে না, কারণ গ্রাউন্ডে কিন্তু দেখা যায় যে অত ফাঁকা জায়গা নাই, বাতাসটা আস্তে আস্তে অনেক উইক হয়ে যায়, ঠিক আছে? তো এই জন্য উইন্ডের ইফেক্ট অত থাকে না, বাট উপরে রাখলে কিন্তু দেখা যাচ্ছে আপনি রাখছেন আপনার রেইন গেজ স্টেশন হচ্ছে বাতাসের কারণেই পড়ে গেছে। তো এইরকম কিছু সমস্যা হয় আপনারা হচ্ছে ওই যে আমাদের সময় আমরা 4-1-এ করছি, তো ফোর্থ ইয়ারে আপনারা অবশ্যই করবেন হয়তো ওই যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ দেখবেন যে উইন্ড, মানে যখন বিল্ডিং ডিজাইন করি আমরা তো উইন্ডের কিছু ক্যালকুলেশন করা লাগে, তখন আপনি দেখবেন যে বিল্ডিং এর যে উইন্ডের কারণে যে আপনার ফোর্সটা জেনারেট হয় এটা হচ্ছে টপে বেশি বটমের দিকে কম, ঠিক আছে? তো এইটাই যে রেডিউস দ্য উইন্ড, উইন্ডের ইফেক্ট গ্রাউন্ডেও থাকে বাট গ্রাউন্ডে কম, উপরে হচ্ছে বেশি। তো এটা হচ্ছে একটা আর আরেকটা কি যে দা ইনস্ট্রুমেন্ট মাস্ট বি সারাউন্ডেড বাই অ্যান ওপেন ফেন্সড এরিয়া, ঠিক আছে? অ্যাটলিস্ট 5.5 মিটার, 5.8, মানে আমি যেখানে আমার রেইন গেজটা রাখবো ওর চারপাশে আমরা ফেন্স দিয়ে হচ্ছে একটা সারাউন্ডেড করে দিব আর কি, যাতে হচ্ছে ওইখানে ধরেন মানে কোনো অবস্ট্রাকশন না থাকে, ঠিক আছে? অনেক সময় দেখেন না যে ছাগল টাগল ঢুকে যায় বা টিয়া বা বাচ্চা টাচ্চারা খেলার সময় ঢুকে গেছে, তো ওই জন্য আমরা কি করবো, আমরা জিনিসটাকে সারাউন্ড করে রাখবো, ঠিক আছে? এর জন্য ফেন্সিং করা দরকার হয়।
আর এই দেখেন নো অবজেক্ট শুড বি নিয়ার টু দ্য ইনস্ট্রুমেন্ট দেন 30 মিটার অর টয়েস দ্য হাইট অফ অবস্ট্রাকশন। ঠিক আছে, অবস্ট্রাকশন যেটা থাকবে ওর দ্বিগুণ হাইট অথবা 30 মিটার মধ্যে কোনো আমরা ইনস্ট্রুমেন্ট রাখবো। তো এই তিনটা পয়েন্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে রেইন গজ সেট আপ করার কনসিডারেশন গুলো কি সেইটা একটু পড়বেন আর কি। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আসতে পারে। দেন দেখেন রেইন গজ ক্যান বি ব্রডলি ক্লাসিফাইড ইন টু ক্যাটাগরিজ। ঠিক আছে, দুইটা ক্যাটাগরিতে আমরা রেইন গেজকে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে নন রেকর্ডিং রেইন গেজ, একটা হচ্ছে রেকর্ডিং রেইন গেজ। সো আমাদের পড়ার জিনিসটা হচ্ছে নন রেকর্ডিং, কারণ রেকর্ডিং রেইন গেজটা কি ওটা আপনারা গুগল করলেও জানতে পারবেন, বাট আমি একটু বলে দেই। রেকর্ডিংটা হচ্ছে অটো রেইন গেজ। ঠিক আছে, যে ওইখানে আপনি যদি রেখে দেন তাহলে দেখবেন যে ও অটোমেটিক হচ্ছে আপনার একবারে রেইনফলের হাইড্রোগ্রাফ সহ আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, রেইনফলের ইন্টেন্সিটি পর্যন্ত দিয়ে দিবে। বাট আমরা নর্মালি যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে নন রেকর্ডিং রেইন গেজ, মানে যেটা হচ্ছে ম্যানুয়াল। ঠিক আছে, তো ম্যানুয়াল রেইন গেজের জন্য এই ফিগারটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ফিগারটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ফিগারের ডাইমেনশন গুলো, এগুলো কিন্তু সব মিলিমিটারে দেওয়া। ঠিক আছে, এই যে 305 মিলিমিটার, 203 মিলিমিটার, সেগুলো মিলিমিটার দেওয়া। এই যে আপনার একটি বোতল থাকে, একটা ফানেল থাকে, ওই যে আগে দেখালাম, দেন মেটাল কন্টেইনার দিয়ে জিনিসটা ঢাকা থাকে, এই যে কংক্রিট ব্লকের উপর প্লেস করা থাকে, দেন এইরকম হচ্ছে আর কি। এখানে একটা বড় ফিগার আছে কি, এইখানে বড় ফিগার নাই, বাট আপনার একটা বড় ফিগার আমি দেখাই আপনাকে। হ্যাঁ, এই দেখেন, এটা হচ্ছে আরেকটু বড়, মোটামুটি সেম জিনিস। ঠিক আছে, তো এইরকম ফিগার আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে আসতে পারে। বাট এই ফিগারটা একটা ভুল আছে, সেটা হচ্ছে দেখেন ফিগারে কিন্তু কোনো মার্কিং করা নাই যে এটা হচ্ছে আপনার সিলিন্ডার, এটা হচ্ছে ফানেল, এটা হচ্ছে আপনার যে ভেসেলটা। তো এই জিনিসগুলো মার্কিং করে দিবেন। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে রেইন গেজ যে ডায়াগ্রাম। আর মানে বেসিক্যালি ওই জিনিসটাই বলা আছে যে যে সার্কুলার কালেক্টিং এরিয়া থাকবে, এত মিলিমিটার ডায়ামিটার থাকবে, ফানেলের ডায়া আর কি। এই যে 127 সেন্টিমিটার, এটাকে 127 মিলিমিটার, মানে 12.7 সেন্টিমিটার, এটা হচ্ছে 127 মিলিমিটার করছে আর কি। তারপরে যে কালেক্টর সেটের হচ্ছে রিম অফ দ্য কালেক্টর কত, হাইট কত। ঠিক আছে, ফানেল এরিয়া। তো এখানে জাস্ট একটু পড়ে নেবেন, আর ফিগারটি ইম্পর্টেন্ট, ফিগারটা। ঠিক আছে, একটা ভালো কথা, নন রেকর্ডিং রেইন গেজকে অনেক সময় এই যে সাইমন্স গেজও বলে, অনেক সময় জিজ্ঞেস করতে পারে, সো জানার জন্য জেনে রেখে। দেন দেখেন রেইন গজ নেটওয়ার্ক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে যে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, ঠিক আছে, WMO। তো এই যে এই যে আজকে কিন্তু 20 তারিখ, আজকে হচ্ছে বিশ্ব মেট্রোলজি দিবস। ঠিক আছে, মেট্রোলজি তো আপনারা বুঝতেছেন যে আবহাওয়া রিলেটেড যে জিনিসগুলা, এই যে আপনাদের প্রথম দিনে আমি দেখাইছিলাম যে আমরা যে রেইনফলের ডাটা কালেক্ট করি, এটা মোস্টলি কালেক্ট করি হচ্ছে ইদার পানি উন্নয়ন বোর্ড থেকে অথবা হচ্ছে আপনার BMD থেকে। BMD হচ্ছে বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, BMD থেকেই বেশি আর কি। তো আজকে হচ্ছে এই বিশ্ব মেট্রোলজি দিবস, তো এই দিনে আমরা এই জিনিস পড়তেছি। তো এই যে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন WMO, ওদের একটা রিকমেন্ডেশন আছে যে আপনি যে রেইন গজ নেটওয়ার্ক করবেন। ঠিক আছে, রেইন গজ নেটওয়ার্ক বলতে কি, এই দেখেন বাংলাদেশে 35টা রেইন গজ স্টেশন আছে। ঠিক আছে, BMD স্টেশন আর কি, যেগুলা দ্বারা সারা বাংলাদেশে রেইনফল মেজার করে। তো এই যে রেইন গজ নেটওয়ার্ক গুলো আপনার করবেন, এর কিছু রেকমেন্ডেশন দেওয়া আছে, যেটা হচ্ছে কাদের দ্বারা, এটা হচ্ছে আপনার WMO বা আচ্ছা এইরকম হচ্ছে কেন, এই যে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। ঠিক আছে, ওর রেকমেন্ডেশন হচ্ছে যে ওর কিছু রেকমেন্ডেশনটা কি, যে ফ্ল্যাট রিজিয়ন। সো ফ্ল্যাট রিজিয়ন তো আপনারা বুঝতেছেন যে সমতল ভূমি। ঠিক আছে, এই যে ফ্ল্যাট রিজিয়নস অফ টেম্পারেট অ্যান্ড মেডিটেরিয়ান অ্যান্ড ট্রপিক্যাল জোন। ঠিক আছে, জোনগুলো যদি ট্রপিক্যাল জোন হয়, মেডিটেরিয়ান জোন হয় বা টেম্পারেট জোন হয় এন্ড ফ্ল্যাট রিজন হয়, তাইলে আইডিয়াল কি যে 600 থেকে 900 কিলোমিটার জায়গার জন্য বা 600 থেকে 900 কিলোমিটার এরিয়ার জন্য আমার একটা স্টেশন দরকার। এটা হচ্ছে আইডিয়াল, মানে আদর্শ হচ্ছে একটা, বেশি থাকলে সমস্যা নেই, বাট একটা থাকতে হবে। অ্যাকসেপ্টেবল কি, যে ওয়ান স্টেশন ফর 900 থেকে 3000 কিলোমিটার। যে যদি আপনার দেখা যায় অত আপনার সাপোর্ট নাই বা আপনার হচ্ছে কি বলবো, আপনার লজিস্টিক্স অত ভালো না, তাহলে আপনার 900 থেকে 3000 জন্য একটা স্টেশন থাকতেই হবে, মাস্ট। আদারওয়াইজ আপনার কিন্তু রেজাল্টটা গ্রহণযোগ্য হবে না। দেন মাউন্টেনিয়াস রিজন অফ টেম্পারেট মেরিডিয়ান এন্ড ট্রপিক্যাল জোনস। মাউন্টেনিয়াস রিজন বলতে চান বাংলাদেশের চিটাগাং। ঠিক আছে, হিল ট্র্যাক্স যেগুলো, ওইখানে কি, ওইখানে আইডিয়াল হচ্ছে
এক স্টেশন থাকবে 100 থেকে 250 কিলোমিটারের জন্য, অ্যাকসেপ্টেবল হচ্ছে 25 থেকে 1000 কিলোমিটারের জন্য একটা। ঠিক আছে, আইডিয়াল কত আর অ্যাকসেপ্টেবল কত এই জিনিসগুলো জেনে রাখবেন। আর ইন এরিড অ্যান্ড পোলার জোনস ওয়ান স্টেশন ফর 1500 টু 10,000 কিলোমিটার স্কোয়ার ডিপেন্ডিং অন দ্য ফিজিবিলিটি। তো এই জিনিসগুলো কিন্তু খুব ছোট অনেক সময় আসতে পারে। গতদিন বলছিলাম যে সিওপিওর জন্য আপনাদের প্রশ্নে হয়তো কিছু চেঞ্জ আসতে পারে। তো দেখা যাবে যে ম্যাথের পাশাপাশি অনেক কিন্তু থিওরিটিক্যাল জিনিসপাতি আসতে পারে। ঠিক আছে, আপনারা আপনাদের অ্যাপ্লাইড নলেজ ভালোভাবে কাজে লাগাতে পারছেন কিনা সেই জিনিসগুলো দেখে রাখেন, ভ্যালুগুলো। ঠিক আছে, তো এটা হচ্ছে ওই যে বাংলাদেশের 35টা স্টেশনটার ম্যাপ। দেন আমরা দেখি আমরা হচ্ছে ম্যাথে ঢুকে যাচ্ছি। ঠিক আছে, তো ম্যাথ গুলো আমরা একটু দেখি আর কি। তো আমাদের হচ্ছে এটা খুবই সোজা একটা ম্যাথ, আপনারা একটু মনোযোগ দিয়েন। সেটা হচ্ছে কি অ্যাডিকুয়েসি অফ রেইন গেজ স্টেশন। ঠিক আছে, আচ্ছা একটা মিনিট থামেন। হ্যাঁ হ্যাঁ, তো কি যেন বলতেছিলাম যে অ্যাডিকুয়েসি অফ রেইন গেজ স্টেশন। ঠিক আছে, তো অ্যাডিকুয়েসি অফ রেইন গেজ স্টেশন কি যে আমার ওই যে আপনার যে আইডিয়াল হিসাবটা দেখাইলাম এইটাই, যে আমার যে ওইখানে যে স্টেশনের সংখ্যাটা আছে এটা অ্যাডিকুয়েট কিনা বা সাফিসিয়েন্ট কিনা। যদি না থাকে তাহলে মানে কোন একটা জায়গার জন্য আপনার অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ রেইন গেজ স্টেশন কত এটা বের করা লাগবে আর কি। তো দেখেন আমাদের ফর্মুলাটা কি, ফর্মুলাটা কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে আমি একটু লিখি দেখেন, আহ, যে এখানে হচ্ছে হ্যাঁ দেখেন এই যে এন ইকুয়াল টু সিভি ডিভাইড বাই হচ্ছে এটা হচ্ছে এপসাইলন। ঠিক আছে, সিভি বাই এপসাইলন এর উপর হচ্ছে হোল স্কয়ার। তো এখন দেখেন এখানে এনটা কি, এন হচ্ছে আমার অপটিক্যাল নাম্বার অফ স্টেশন মানে অপটিমাল নাম্বার অফ স্টেশন। ঠিক আছে, যে আমার কয়টা স্টেশন দরকার। ইটা কি এপসাইলন যেটা বললাম এটা হচ্ছে অ্যালাউয়েবল ডিগ্রি অফ ইরর, মানে আমি কতটুকু ইরর হচ্ছে অ্যালাউ করতেছি। ঠিক আছে, যে কোনো কিছু আমরা হয়তো মানে এরর তো হয় আমাদের যেহেতু আহ, মানে এগুলা কিছু আনসার্টেন থাকে। So আমরা 5% 10% এরর একটা এস্টিমেট করে নেই যে হ্যাঁ আমাদের এতটুকু এরর হচ্ছে। আর সিভিটা কি, সিভিটা হচ্ছে দেখেন যে সিভি হচ্ছে কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন। ঠিক আছে, কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন অফ রেইনফল ভ্যালুস এট এক্সিস্টিং এম স্টেশন, যে আমার এম স্টেশনে কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন। সো কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশনের বাংলা টার্মটা সম্ভবত ভেদাঙ্ক, আপনারা একটু দেখে নিন। বাট সিভি হচ্ছে একটা মোটামুটি ম্যাথ স্ট্যাটিস্টিক্যাল টার্ম। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল বা স্ট্যাটিস্টিক্যাল টার্ম। তো দেখেন সিভি এর ফর্মুলা এখানে দেওয়া আছে। সিভি এর ফর্মুলাটা হচ্ছে এই যে 100 সিগমা এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টি। ঠিক আছে, এটা হচ্ছে সিভি এর ফর্মুলা। এখানে সিগমা এম মাইনাস কি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো আপনারা জানেন যেহেতু আপনারা থার্ড ইয়ারে পড়তেছেন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলাটা দেখেন যে এখানে পি আই থেকে পি এভারেজ। ঠিক আছে, পি আই থেকে পি এভারেজ এর হোল স্কয়ার ডিভাইড বাই এম মাইনাস ওয়ান এন্ড টোটালটা কিন্তু রুট ওভার এর মধ্যে আর কি। ঠিক আছে, যে আমাদের হচ্ছে সামেশন করতে হবে প্রত্যেকটার জন্য, করে এটা হচ্ছে রুট করতে হবে। আমরা একটা ম্যাথ দেখলেই বুঝতে পারবো। তো আমরা সোজাসুজি ম্যাথে চলে যাই, তাহলে আপনার জন্য জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তো দেখেন ম্যাথটা আমরা একটু দেখি। যে এখানে এই যে একটা ক্যাচমেন্ট বলছে, দেখেন ক্যাচমেন্টে কয়টা, 6টা রেইনগেজ স্টেশন বলছে। ঠিক আছে, 6 রেইনগেজ স্টেশন ইন এ ইয়ার। অ্যানুয়াল রেইনফল রেকর্ডেড বাই রেইনগেজ স্টেশন কত, এই যে এর জন্য 82.6, বি এর জন্য 102, সি এর জন্য 180, ডি এর জন্য 110, দেন ইএফ এর জন্য দিয়েছে। এখন বলছে ডিটারমাইন দ্য স্ট্যান্ডার্ড ইরর। স্ট্যান্ডার্ড ইরর বলতে কোনটা, এই যে এপসাইলন, এই ভ্যালুটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, error in the estimation of mean rainfall in existing set of rain gauge। আর 2 নম্বরে কি বলছে যে 10% ইরর, যে পরেরটাই কিন্তু দেখেন পরেরটা আমার ইয়ার ভ্যালুটা দিয়ে দিচ্ছে যে 10% ইরর হলে ক্যালকুলেট অপটিমাল মানে অপটিমাম নাম্বার। ঠিক আছে, অপটিমাম নাম্বারটা কি, অপটিমাম নাম্বারটা কিন্তু হচ্ছে আমার এন। ঠিক আছে, ওই যে এন বের করা, এন নাম্বার অফ স্টেশন ইন দ্য ক্যাচমেন্ট। তো আপনি দেখেন আমার এখানে বলছে কি যে টোটাল নাম্বার অফ স্টেশন কত। So, প্রথম
1 নাম্বারের জন্য কিন্তু m ইকুয়াল টু 6 বলেছে। তো মিন অ্যানুয়াল রেইনফলটা কত? মিনটা হচ্ছে আমাদের এভারেজ, ঠিক আছে? আমরা কি করছি দেখেন 82.6, 102 সবগুলা হচ্ছে যোগ করছি, ঠিক আছে? যে এখানে আমরা সামেশন অফ পি করছি, পিআই, ঠিক আছে? পিআই হচ্ছে i ইজ ইকুয়াল টু 1 থেকে 6। আচ্ছা, আর এখানে হচ্ছে আমরা এম দিয়ে ভাগ দিচ্ছি। এম কি? নাম্বার অফ স্টেশন বা এম বাই এন যাই বলি। সো এখানে দেখেন এই যে 6 পর্যন্ত আমরা ইয়া করছি, তো আমাদের এভারেজটা কত আসছে? পি এভারেজ কিন্তু আমাদের আসছে দেখেন এই যে 118.6, ঠিক আছে? এটা গেল পি এভারেজ। দেন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করছি। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা কিন্তু আপনারা ওই যে প্রথমেই দেখছেন যে ওই যে রুট ওভার দিয়ে, ঠিক আছে? রুট ওভার দিয়ে আমরা কি করছিলাম? ওইখানে কি ছিল? ওইখানে ছিল ধরেন পি আই ছিল একটা, তারপর কি ছিল? পি এভারেজ, তারপর কি ছিল? হোল স্কয়ার ডিভাইড বাই ছিল কি? এম মাইনাস 1। আচ্ছা, আর এর উপর ছিল একটা সামেশন। সামেশন হচ্ছে i 1 থেকে 6 পর্যন্ত, মানে যতগুলো আছে সবগুলোর সামেশন। তাহলে দেখেন এইখানে আমরা এই যে রুট ওভার দিছি, দেন দেখেন পিআই কি? পিআই হচ্ছে 1 নাম্বার স্টেশনের জন্য প্রেসিপিটেশন। 1 নাম্বার স্টেশনের জন্য কত? 82 পয়েন্ট, ঠিক আছে? 82.6। আর পি এই যে পি ড্যাশটা কি? পি ড্যাশ হচ্ছে এভারেজ। সো এভারেজটা থেকে বিয়োগ দিলাম, দিয়ে স্কয়ার করে দিলাম, ঠিক আছে? দেন পয়েন্টটায় দেখেন এই যে 102.9, 118.6। দেন সেম এরকম 6টার জন্য করছি, দেন 6 মাইনাস 1 করে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইছি 35। তাহলে দেখেন আমি এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেলাম। এখন আমার কোএফিশিয়েন্ট ভ্যারিয়েশনটা কি? সিভি। তো সিভি এর ফর্মুলা কিন্তু আমরা জানছি যে এই যে 100 সিগমা এম মাইনাস 1 বাই পি। এ দেখেন 100 ইন্টু 35 ডিভাইড বাই 118.6, 118.6 থেকে আমার এভারেজ, আর সিগমা এম মাইনাস 1টা কি? আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, সো এখান থেকে আমরা কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন। এখন দেখেন আমাদের ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল কিন্তু যে ওইখানে ছিল কি? ফর্মুলাটা ছিল হচ্ছে আপনার যদি এখানে আসি, হ্যাঁ ফর্মুলাটা দেখেন কি সমস্যা। ফর্মুলাটা ছিল হচ্ছে যে এই যে এন ইকুয়াল টু হচ্ছে সিভি, এই যে সিভি ডিভাইড বাই হচ্ছে ই, এর উপর কি ছিল? এর উপর ছিল একটা স্কয়ার, ঠিক আছে? এন ইকুয়াল টু সিভি বাই ই স্কয়ার, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে দেখেন এখানে এন এর বদলে জাস্ট এম লেখছে, ঠিক আছে? এন আর এম আলটিমেটলি সেম। তো আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে ইরর। ইররটা যদি আমি বের করতে চাই, তাহলে দেখেন আমাদের কি হচ্ছে ইরর, এটা বারবার এরকম করে গেল। সো ইররটা বের করতে চাইলে দেখেন আমার এখানে ই আসতেছে, আর এইখানে আসতেছে কি? যে সিভি ডিভাইড বাই রুট ওভার এন। তো এই জিনিসটা কেমনে আসছে এটা তো বুঝছেন, যে আমরা প্রথমে হচ্ছে কি করছি? দুইটার জন্য রুট করেছি। সো রুট করলে হচ্ছে এইখানকার রুটটা চলে গেছে, এর উপর রুট আসছে, দেন ইটাকে ওই সাইডে নিয়ে জাস্ট আমরা সাইড চেঞ্জ করে এরকম ফর্মুলাতে চলে আসছে। তো সিভিয়ার ভ্যালু কিন্তু আপনারা জানেন এন বাই এম, তো বললাম যে নামেশন, সো 12% স্ট্যান্ডার্ড এরর বের হয়েছে। আর পরেরটা কি? পরেরটা হচ্ছে আপনার জাস্ট ওই এম বাই এন এর ভ্যালু ওইটা বের করতে বলছে, এররের ভ্যালুটা দিয়ে দেওয়া আছে। তো সিভি তো আপনি একবার বেরই করছেন, তো সিভি আপনার ফিক্স থাকলো, এরর 10% হলো। অপটিমাম স্টেশন কত? অপটিমাম স্টেশন হচ্ছে 8.7, বাট আমরা তো 8.7 রাখবো না, ঠিক আছে? রেইন গেজ স্টেশন তো আর দশমিক হয় না, so আমরা আপার ইয়াতে 9টা স্টেশন দিয়েছি। এই হচ্ছে আপনার প্রথম ম্যাথ। বুঝা গেল? আপনাকে কি শুনতে পাচ্ছেন? হ্যালো? স্যার এই যে ইরোরের মান 10% না কেন? ও, এটা হচ্ছে দেখেন সেকেন্ড প্রশ্নটা কিন্তু বলেইছে যে এরর হচ্ছে 10%। মানে বলছে যে যদি 10% এরর হয় তাহলে আপনার অপটিমাম নাম্বার অফ স্টেশন কতগুলো, এইটা আপনার বের করতে হবে সেকেন্ডটা। যেহেতু প্রশ্ন ইরোর দেওয়া হয়ে আছে, আমাকে স্ট্যান্ডার্ড হ্যাঁ ইরোর বের করতে হবে। আপনার তো স্ট্যান্ডার্ড এরর বের করা লাগছে না, আপনার সেকেন্ড প্রশ্নে কিন্তু বলছে অপটিমাম নাম্বার অফ স্টেশন কত, ঠিক আছে? আর প্রথমটার জন্য দেখেন ডিটারমাইন দ্য স্ট্যান্ডার্ড এরর ফর দ্য ইন এস্টিমেশন অফ জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে দুইটা সেপারেট প্রশ্ন, ঠিক আছে? এটা কিন্তু গোলায় ফেলেন, দুইটা সেপারেট প্রশ্ন। দেখেন প্রথমটাই আর কিন্তু আপনার বলা ছিল যে এই ধরনের প্রশ্ন স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এই ধরনের প্রশ্নে মানে এগুলো কি
পরীক্ষার ভিতরে একটা কোশ্চেন হিসেবে দেয় নাকি দুই তিনটা মিলে একটা কোশ্চেন হিসেবে দিবে? না না, এগুলা তো ধরেন খুবই সোজা কোশ্চেন, বুঝছেন? এগুলা তো আপনার ওই একটা কোশ্চেন দিবে, বাট একটা কোশ্চেনের মধ্যে এই যে লেজুর থাকতে পারে, ঠিক আছে? এই যে দেখেন, একে স্ট্যান্ডার্ড এরর, দুয়ে অপটিমাম নাম্বার, এরকম আর কি। তো এখন দেখেন জি স্যার, আপনার বুঝতে পারছি। এই যে দেখেন প্রথমটায় কিন্তু 6টা রেইনগো স্টেশন বলেছে, বাট পরেরটা কিন্তু আপনি রেইনগো স্টেশনটাই বের করছেন যে 9টা স্টেশন দরকার 10% এররের জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখেন, এখন আমরা হচ্ছে একটা নতুন জিনিসে যাচ্ছি। সো এই ম্যাথটা হচ্ছে এইরকমই ম্যাথ আসে এখানে। ধরেন মানে খুব ক্রিটিক্যাল কিছু করার ইয়া নাই, জাস্ট ফর্মুলাটা মনে রাখবেন কেমনে কি বের করে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কেমনে বের করে, তারপর স্ট্যান্ডার্ড ডিভিশন কেমনে বের করে, এই জিনিসগুলো মনে রাখলেই পেয়ে যাবেন, মানে কোনো আলাদা কিছু নেই। দেন পরের জিনিসটা দেখেন, যে পরের জিনিসটা কি, পরের জিনিসটা হচ্ছে আমাদের আহ প্রথমে এই জিনিসটা জানা দরকার যে নর্মাল রেইনফলটা কি, ঠিক আছে? সো নর্মাল রেইনফল হচ্ছে বেসিক্যালি আমার এই যে নর্মাল রেইনফল ইজ দ্য এভারেজ ভ্যালু অফ রেইনফল এট এ পার্টিকুলার ডেট, মান্থ অর ইয়ার ওভার এ স্পেসিফাইড 30-year পিরিয়ড, ঠিক আছে? এটাকে হচ্ছে নর্মাল রেইনফল বা অনেক সময় নর্মাল অ্যানুয়াল প্রেসিপিটেশন বলে। এটার হচ্ছে ধরেন মানে যদি আপনি ডেফিনেশনে যাইতে চান, তাহলে এটা বলবে যে স্পেসিফিক স্ট্যাটিস্টিক্যাল টার্ম used by meteorologists and climatologists to describe the expected or average amount of precipitation, ঠিক আছে? তো একটা লং টার্ম পিরিয়ডের জন্য আমরা যে হচ্ছে ওই এলাকার যে রেইনফলের যে একটা এভারেজ নেই, সেটা হচ্ছে নর্মাল রেইনফল বা নর্মাল অ্যানুয়াল প্রেসিপিটেশন। দেখবেন যে সামনে আরো আসবে যে নর্মাল অ্যানুয়াল প্রেসিপিটেশন। তো এখন দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে এস্টিমেটিং মিসিং ডাটা অ্যাট স্টেশন। তো ধরেন আপনি এই যে ক্যালকুলেট করতেছেন, ঠিক আছে? এই যে আপনার রেইন গেজ স্টেশন দেখালাম না, বাংলাদেশে 35টা ইয়ে আছে। তো দেখা গেল যে কোনো একটা কারণে আপনার একটা রেইন গেজ স্টেশন ম্যাল ফাংশন করলো। ম্যাল ফাংশন মানে তো বুঝতেছেন যে কাজ করলো না, তো ওর ডাটাটা মিসিং হয়ে গেছে। এখন আপনার ক্যালকুলেশনের জন্য এই ডাটাগুলা দরকার, তাইলে আপনি জিনিসটা কেমনে বের করবেন? এটাই হচ্ছে এস্টিমেটিং মিসিং প্রেসিপিটেশন ডাটা অ্যাট এ স্টেশন, ঠিক আছে? তো দেখেন, মিসিং প্রেসিপিটেশন ডাটা ইজ এস্টিমেটেড বাই টু কমনলি ইউজড মেথড, ঠিক আছে? দুইটা মেথড দিয়ে আমরা ইউজ করি। একটাকে আমরা বলতেছি অ্যারিথমেটিক মিন মেথড, একটা হচ্ছে নরমাল রেশিও। সো এইগুলা দিয়ে ম্যাথ আসতে পারে। সো ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট, একটু দেখে নিন, ঠিক আছে? আমি আর বলে দিচ্ছি, খুবই সোজা জিনিস। সো অ্যারিথমেটিক মিন মেথডটা কি? দেখেন, আপনার অ্যারিথমেটিক মিন মেথড ইজ ইউজড when নরমাল অ্যানুয়াল প্রেসিপিটেশন। সো নরমাল অ্যানুয়াল প্রেসিপিটেশন কি, আপনাকে তো বললাম যে ওই যে একটা স্পেসিফিক জায়গা বা স্টেশনের জন্য আপনার 30 ইয়ার এর একটা লং টার্ম অ্যাভারেজ, ঠিক আছে? একটা লং টার্ম অ্যাভারেজ যেটা, সেটা হচ্ছে নরমাল অ্যানুয়াল প্রেসিপিটেশন। এইটা যদি উইদিন 10% অফ দ্য গেজ ফর হুইচ ডাটা আর বিং রিকনস্ট্রাক্টেড, মানে ধরেন আপনার তো ধরেন এই যে এই একটা গেজ স্টেশন, ঠিক আছে? ধরেন এই একটা গেজ স্টেশন, এই একটা গেজ স্টেশন, এইখানে আরেকটা গেজ স্টেশন, এইখানে একটা গেজ স্টেশন, এখানে একটা গেজ স্টেশন, ঠিক আছে? এই যে 1 2 3 4 5। আচ্ছা, তো এখন যেটা হলো সেটা হচ্ছে যে দেখা গেল আপনার এই 5 নাম্বার রেঞ্জ স্টেশনের ডাটাটা হচ্ছে মিসিং। সো আপনাকে হচ্ছে এই মিসিং ডাটা বের করতে হবে। তো মিসিং ডাটা আপনি বের করবেন কেমনে? আপনি বাকি 4টার সাহায্যে বের করবেন। তো এখন বাকি 4টার সাহায্যে বের করার জন্য আপনার ওয়ে হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন মেথড, একটা নরমাল রেশিও মেথড। এখন কোনটা নিবেন? তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই এলাকার যে নরমাল অ্যানুয়াল প্রেসিপিটেশন আছে, ঠিক আছে? এইটা বের করে এই যে আহ, মানে এই যে গেজ স্টেশনের একটু নরমাল অ্যানুয়াল প্রেসিপিটেশন পাবেন, এটা একটা হিস্টোরিক্যাল ডাটা। এইটা বের করে আশেপাশের যেগুলো আছে যে 2 1 3 4, এদের সাথে আপনি কম্পেয়ার করবেন যে উইদিন 10% মধ্যে কিনা। যদি 10% মধ্যে হয় তাহলে অ্যারিথমেটিক মিন মেথড ইউজ করবেন। আর যদি 10% মধ্যে না হয়, ঠিক আছে, যখন দ্য নর্মাল at any of the index station differs from that of interpolation station by more than 10%, যদি 10%-এর বেশি হয়, ঠিক আছে, গ্রেটার দেন 10%, তাহলে হচ্ছে আপনার এই নর্মাল রেশিও মেথডে যাইতে হবে, নইলে অ্যারিথমেটিক মিন মেথড। বুঝতে পারছেন? তো এখন আমরা কি করব, দেখেন আমাদের হচ্ছে গিভেন এ প্রেসিপিটেশন, যা আপনার এই যে বাকি 1 2 3 4টা স্টেশনের জন্য অ্যানুয়াল প্রেসিপিটেশন, ঠিক আছে? খুবই ভালো রাখেন, অ্যানুয়াল প্রেসিপিটেশন। অ্যানুয়াল বলতে আপনার বাৎসরিক যেটা, ঠিক আছে? অ্যানুয়াল প্রেসিপিটেশনটা P1 P2 P3 PM করে দেওয়া আছে এম স্টেশনের জন্য, ঠিক আছে? টোটাল এম সংখ্যক স্টেশন আছে, সো এম সংখ্যক স্টেশনের জন্য এটা দেওয়া আছে। কিন্তু বলছে যে ইজ রিকোয়ার্ড টু ফাইন্ড দ্য মিসিং অ্যানুয়াল প্রেসিপিটেশন অফ PX, ঠিক আছে? এক্স স্টেশনের ডাটাটা মিসিং, সো এক্স এর জন্য
এই দেখেন এক্স নট ইনক্লুডেড ইন অ্যাবভ এম স্টেশন, ঠিক আছে, এক্স আবার এম স্টেশনের মধ্যে নাই। তো আপনি হচ্ছে মানে এই যে বললাম 5 নাম্বারের জন্য এই বাকি 4 জনের ডাটা দিয়ে আপনি হচ্ছে বের করবেন, ঠিক আছে। তো তখন আপনি কি করবেন যে পি এক্স বা আমাদের জন্য হবে কি পি ফাইভ ডিভাইড করে কি হবে 1/m, ঠিক আছে। এখানে হচ্ছে আমি যদি লিখি তাহলে আপনি দেখবেন পি ফাইভ ইজ ইকুয়াল টু হবে কি 1/m। এম কত হবে? এম হচ্ছে আমাদের জন্য 4টা স্টেশন, তাহলে 1 2 3 4, ঠিক আছে। তো এখানে আমার হবে 1/4। আর এখানে কি হবে? এখানে হবে P1 প্লাস P2, ঠিক আছে, প্লাস হচ্ছে P3 প্লাস P4, ঠিক আছে। এই 4টার আপনার অ্যানুয়াল প্রেসিপিটেশন দেওয়া থাকবে। আপনি পি এখানে 1/m করবেন, এম হচ্ছে আপনি 4টা দিয়ে আপনি P5 বের করবেন, ঠিক আছে। এই হচ্ছে ম্যাথ, খুবই সোজা আর কি। ফর্মুলা মনে রাখলেই হলো, বাট আপনার ফর্মুলা এন্ড কনসিডারেশন মনে রাখা উচিত কখন আমার অ্যারিথমেটিক মিন মেথড, কখন নর্মাল রেশিও মেথড দেওয়া, ঠিক আছে। নর্মাল রেশিও মেথড হচ্ছে সেম, যে এটা আমরা তখন ইউজ করবো যে নর্মাল অ্যানুয়াল প্লেসমেন্ট 10% চেয়ে বেশি হবে। তখন কি হবে দেখেন, তখন ফর্মুলাটায় একটা চেঞ্জ আসবে, ঠিক আছে, যে এনএক্স বাই এম, এম তো নাম্বার অফ স্টেশন, আর এনএক্সটা কি দেখেন N1 N2 N3 আর নর্মাল অ্যানুয়াল প্রেসিপিটেশন। ওই যে নর্মাল অ্যানুয়াল প্রেসিপিটেশন যেটা বললাম, যেটাতে আপনি কম্পেয়ার করছেন 10%, তো এখানে আপনার প্রত্যেকটা স্টেশনের জন্য এই নর্মাল অ্যানুয়াল প্রেসিপিটেশনের ভ্যালুগুলো দেওয়া থাকে, ঠিক আছে। আপনি একটা অ্যানুয়াল প্রেসিপিটেশন পাবেন, এই যে P1 P2 P3 PM, আর একটা পাবেন কি নর্মাল অ্যানুয়াল প্রেসিপিটেশন, 30 বছর একটা লং টার্ম অ্যাভারেজ। ওইটার হচ্ছে এই যে অনুপাত করবেন, ঠিক আছে, অনুপাত করে এই যে এনএক্স বাই এম, এনএক্স হচ্ছে ওই যেই সেটার আপনি ইন্ডিভিজুয়াল ধরেন ওই 1 বছরের বা যে মিসিং ডাটা যে বের করতেছেন ওই স্টেশনের এই নর্মাল অ্যানুয়াল প্রেসিপিটেশন, বুঝতে পারছেন, ডিভাইড বাই এম। জাস্ট ফর্মুলাটা মনে রাখবেন, দুইটা কিন্তু ফর্মুলাটা আলাদা, ফর্মুলা গুলাই ফেলেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এখানে গেল। এখন দেখেন আমাদের হচ্ছে কি বলবো, এখন আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এভারেজ, এই যে মেথডস ফর কম্পিউটিং এভারেজ প্রেসিপিটেশন ওভার অ্যান এরিয়া, ঠিক আছে, এইটা আমরা দেখব। তো আহ, দেখেন এই যে রেইন গেজেস রিপ্রেজেন্ট অনলি পয়েন্ট স্যাম্পলিং অফ দ্য এরিয়াল ডিস্ট্রিবিউশন অফ এ স্ট্রোক। মানে এইটা দ্বারা কি বুঝাইছে, ধরেন এই যে আমার ক্যাচমেন্ট, ঠিক আছে, তো এই ক্যাচমেন্টের মধ্যে ধরেন আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, আচ্ছা থামেন, তো আহ, এই দেখেন ধরেন এই যে আমার একটা ক্যাচমেন্ট, ঠিক আছে, তো এই ক্যাচমেন্টের মধ্যে ধরেন এইখানে একটা রেইন গেজ স্টেশন, এইখানে একটা রেইন গেজ স্টেশন, তারপরে ধরেন আপনার এইখানে একটা রেইন গেজ স্টেশন, ঠিক আছে, দেন এইখানে একটা রেইন গেজ স্টেশন, আরেকটা রেইন গেজ স্টেশন ধরেন এই এইখানে আছে। তো এখন ধরেন আপনার এই যে প্রত্যেকটা রেইন গেজ স্টেশন, সো এই রেইন গেজ স্টেশন গুলার আপনার এখানে কি বলছে যে রেইন গেজ রিপ্রেজেন্ট অনলি পয়েন্ট ইন দ্য স্যাম্পলিং অফ এরিয়াল ডিস্ট্রিবিউশন অফ স্ট্রোক। তো আপনি কি করছেন, আপনি কিন্তু এই পয়েন্টটার সাপেক্ষে, ঠিক আছে, যে এই পয়েন্টটার সাপেক্ষে কিন্তু আপনি হচ্ছে আহ কি বলবো, যে আপনার রেইন গেজের যে স্যাম্পলিং মেথডটা হচ্ছে ওইটা হচ্ছে যে এইখানকার ও ডাটাটা কালেক্ট করতেছে। তো এখন হচ্ছে যে আমরা এখন হাইড্রোলজিক্যাল অ্যানালাইসিস করি, তো তখন কিন্তু আমাদের ওই একটা ওভারঅল এরিয়ার জন্য লাগে, ঠিক আছে, মানে ওই একটা পয়েন্টের জন্য না, যে হ্যাঁ আমার এই পয়েন্টে আসলে কত হচ্ছে, আমার টোটাল এরিয়াটার জন্য দরকার, ঠিক আছে। এইটার জন্য আমাদের হচ্ছে এই এভারেজ প্রেসিপিটেশন ওভার এরিয়া এটা বের করা লাগে। তো এর হচ্ছে কিছু মেথড আছে, এই দেখেন আমরা একটা আলোচনা করলে আরো ক্লিয়ার হবে। সো 3টা মেথড কি, একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন মেথড, একটা হচ্ছে থাইসেন পলিগন মেথড, একটা হচ্ছে আইসোআইটাল মেথড, ঠিক আছে। সো অ্যারিথমেটিক মিন মেথডটা হচ্ছে নরমাল, আমরা নরমালি করি সেটা, যে অ্যারিথমেটিক মিন মেথড ইউজ হয় নরমাল অ্যানুয়াল প্রেসিপিটেশন উইথ 10%, ঠিক আছে, আগের মতো আপনার উইদিন 10% যদি হয় নরমাল অ্যানুয়াল প্রেসিপিটেশন, তাহলে আপনি অ্যারিথমেটিক মিন মেথড করবেন। আর এখানে কি আছে দেখেন P1 P2 P3 এই যে বিভিন্ন ইয়ার হচ্ছে ডাটাগুলো দেওয়া আছে, রেইনফল ভ্যালু, এম হচ্ছে নাম্বার অফ স্টেশন, আর এখানে হচ্ছে আপনি ওই এভারেজটা বের করবেন, ঠিক আছে। কারণ আপনার এই যে এইখানে আমরা দেখলাম না যে এরকম এভারেজ বের করে, এই যে 6টা স্টেশনের জন্য এভারেজ ওই রকম, ঠিক আছে।
দেখেন ওটা কিন্তু আর আলাদা কিছু নাই যে P1 প্রত্যেকটার জন্য দেন 1/m দিয়ে ভাগ করছে। তো এটা হচ্ছে নর্মাল অ্যারিথমেটিক মেথড। এই জিনিসটা নর্মালি আসে না। কেন আসে না এটা আমি আপনাকে বলি। ধরেন এই যে রেইন গেজ স্টেশন, ঠিক আছে? তো ধরেন এই যে আমার টোটালটা হচ্ছে আমার কি বলবো, এই টোটাল যে হলুদ হলুদ না, ধরেন এই যে আমার বাউন্ডারি তো আপনি দেখতেই পাচ্ছেন। সেই টোটাল জিনিসটা কিন্তু আমার হচ্ছে আলটিমেটলি আমার ওয়াটারশেড, ঠিক আছে? ওয়াটারশেড বা ক্যাচমেন্ট বা ড্রেনেজ বেশি। তো এখন এই টোটাল জায়গাটার মধ্যে কিন্তু আপনার আপনি যদি হচ্ছে ওই অ্যারিথমেটিক মিন মেথড যেটা আমরা করলাম আর কি, ঠিক আছে? তো আমরা কি করছিলাম দেখেন, আমরা করছিলাম কিন্তু যে এই যে 1/m করছি, দেন ইকুয়াল টু দিয়ে হচ্ছে ধরেন এখানে P1 P2, ঠিক আছে, ডট 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 এখানে Px দিয়ে এইরকম হচ্ছে আমরা একটা অ্যাভারেজ বের করছি, তাই না? তো এই অ্যাভারেজটা করলে কি হয়, ধরেন আপনার এই রেইন গেজ স্টেশন, ওই যে আপনাদের ওই ম্যাটটায় দেখেন, ওই ম্যাটটায় কি ছিল, ধরেন এ স্টেশনে 82.6 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে, বিতে হয়েছে 102, সিতে হয়েছে 180, ডিতে 110। তো সবচেয়ে বেশি হয়েছে কোথায়? সবচেয়ে বেশি হয়েছে কিন্তু সিতে। সবচেয়ে কম হয়েছে কোথায়? এতে, 82। বাট আপনি যদি এই মেথডে করেন তাহলে দেখেন আপনার কি হচ্ছে, আমি একটা জাস্ট একটা র্যান্ডম ভ্যালু পাচ্ছি, তাই না? যে ধরেন কত একটা ভ্যালু আসবে, ধরেন ওইখানে অ্যাভারেজ ছিল 118। তো ওই 118টা কি বুঝাচ্ছে যে আমার সব জায়গায় 118 বৃষ্টি হয়েছে। বাট আসলে কি সব জায়গায় 118 সেন্টিমিটার বা 118 সেন্টিমিটার না, 118 মিলিমিটার বৃষ্টিপাত কি হয়েছে? হয় নাই কিন্তু। কেন হয় নাই? কারণ আপনার ধরেন এতে আপনি কিন্তু দেখছেন 82.6, আবার সিতে দেখছেন 180.3। তো এই যে ধরেন একটা ডিফারেন্স, এটা কিন্তু হচ্ছে আপনার ওই অ্যারিথমেটিক মিন মেথড করলে আপনি বুঝতে পারবেন না যে কোন জায়গায় বেশি হচ্ছে, মানে আপনারা বুঝতে পারছেন যে সেন্সিটিভিটা কিন্তু বোঝা যাচ্ছে না। যেমন ধরেন বাংলাদেশের এভারেজ রেইনফল যদি আপনি দেখেন তাহলে দেখবেন অ্যারাউন্ড 2300 থেকে 2000 থেকে 2500-র মধ্যে কিছু একটা হবে। বাট এটা কিন্তু সিলেটের জন্য না। সিলেটে কিন্তু আরো অনেক বেশি রেইনফল হয়, ঠিক আছে? দেখা যাবে সিলেটের জন্য 4000, রাজশাহী বা রংপুর ওদের জন্য দেখা গেল 1500। বাট বাংলাদেশের জন্য এভারেজ কিন্তু 2500। এইটা হচ্ছে ফ্যাক্ট। এর জন্য অ্যারিথমেটিক মিন মেথডটা আমাদের জন্য মানে অত অ্যাপ্লিকেবল না। এই জন্য আমরা আরো বেশি দুইটা ইয়া করি, থাইসেন পলিগন এন্ড আইসোহাইটাল মেথড, ঠিক আছে? এখন এই থাইসেন পলিগন মেথডের হচ্ছে আমাদের ম্যাথ আছে, আমরা ওইটা শুক্রবারের ক্লাসে দেখবো, আজকে তো টাইম শেষ, বাট আমি একটু আলোচনা করে যাই। তো দেখেন থাইসেন পলিগন মেথডটা কি। থাইসেন পলিগন মেথড হচ্ছে যে আমরা আমি একটু ফিগার এঁকে দেখাই তাহলে ভালো বুঝবেন। তো ধরেন এই যে এইখানে তো আমার 5টা রেইন গেজ স্টেশন আছে, ঠিক আছে? তো এখন আমার যে থাইসেন পলিগন মেথডের যে মেইন প্রিন্সিপালটা হচ্ছে আমরা এইখান থেকে একটা পলিগনের মতো শেপ ফর্ম করবো। তো পলিগনের মতো শেপ ফর্ম করবো কিভাবে, যে আমরা কি করব, প্রত্যেকটা যে রেইন গেজ স্টেশন আছে এই রেইন গেজ স্টেশনটাকে নিজেদের মধ্যে কানেক্ট করে দিব, ঠিক আছে? মানে এটা হচ্ছে প্লটে করতে হয় গ্রাফিক্যালি। তো আপনি হচ্ছে এরকম বেসিন করে এরকম গ্রাফিক্যালি হচ্ছে প্রত্যেকটা রেইন গেজ স্টেশন আপনি কানেক্ট করেছেন, ঠিক আছে? আমরা যে এখানে দেখি তাহলে দেখবেন যে ইন দিস মেথড রেইনফল এট স্টেশন ইজ রেন ওয়েটেজ। আচ্ছা এটা পরে দেখছি, কনসিডার ক্যাচমেন্ট ফিগার কনসিডার 6 রেইন গেজ স্টেশন, যে 1 2 3 4 5 6 ড্র দা ক্যাচমেন্ট এরিয়া টু স্কেল এন্ড মার্ক রেইন গেজ স্টেশন। আমরা মার্কটা সবই করছি। দেখেন জয়েন ইচ স্টেশন বাই স্ট্রেট লাইন, ঠিক আছে? আমরা কিন্তু এই যে স্ট্রেট লাইন দিয়ে প্রত্যেকটা স্টেশনকে জয়েন করে একটা ট্রায়াঙ্গুলার নেটওয়ার্ক করছি, ঠিক আছে? এই যে ট্রায়াঙ্গুলার নেটওয়ার্ক করছি। এখন এর এর মধ্যে আরো ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা স্টেশনকে যোগ করতে হবে। আচ্ছা, তো এরা কিন্তু দেখেন এই যে প্রত্যেকটা স্টেশনকে যোগ করছে করে এরকম ট্রায়াঙ্গুলার নেটওয়ার্ক ফর্ম করছে। 3 নম্বরে কি করছে দেখেন, যে ড্র পারপেন্ডিকুলার বাইসেক্টর। পারপেন্ডিকুলার বাইসেক্টর তো বুঝতেছেন, লম্ব দ্বিখণ্ডক যেটা আমরা বলি, অন ইচ সাইড অফ ইচ ট্রায়াঙ্গেল, ঠিক আছে? যে আমাদের আপনাদের কারো মাইক অন হয়ে গেছে, একটু মিউট করে দিন কাইন্ডলি। হ্যালো হ্যালো। হ্যাঁ, তো তো আমরা দেখেন কি করতেছিলাম, তো আমরা হচ্ছে প্রত্যেকটার এই লম্ব দ্বিখণ্ডক আঁকতেছিলাম, ঠিক আছে? তো লম্ব দ্বিখণ্ডক জিনিসটা আপনারা বুঝছেন। আচ্ছা কালার চেঞ্জ করে নিই। হ্যাঁ, তো আমরা হচ্ছে এরকম লম্ব দ্বিখণ্ডক আঁকবো, ঠিক আছে? প্রত্যেকটার জন্য লম্ব দ্বিখণ্ডক এঁকে জিনিসটাকে হচ্ছে এক্সটেন্ড করে দিব। এইভাবে যদি আপনি এক্সটেন্ড করেন তাহলে দেখবেন যে আপনার একটা কিন্তু এরিয়া ফর্ম করছে, ঠিক আছে? যদি আমি দেখি ধরেন এই যে রেইন গেজ স্টেশনটা, এর জন্য আমার এরিয়া হচ্ছে এই যে একটু, আচ্ছা?
এই যে ধরেন এই জিনিসটাকে আমি আরো ফর্ম করলাম, তাহলে এই টোটাল জিনিসটা হচ্ছে আমার এই স্টেশনের বাউন্ডারি। দেন এই যে স্টেশনটা, ঠিক আছে, এটার ধরেন কোনো নাম টাম দেয়নি, ওইটার বাউন্ডারি হবে এইরকম। আপনারা কি বুঝতে পারছেন? ধরেন এই ফিগারটা দেখলে আরো বুঝবেন যে এই দেখেন যে ধরেন এই যে 2 নাম্বার স্টেশন, আচ্ছা এই যে 2 নাম্বার স্টেশন, সো এই 2 নাম্বার স্টেশনের বাউন্ডারি কতটুকু? 2 নাম্বার স্টেশনের বাউন্ডারি কিন্তু এই টোটাল টু, ঠিক আছে, যে এই যে এখান থেকে শুরু করে আপনার হ্যাঁ এই দেখেন যে এখান থেকে শুরু করে এই টোটাল এরিয়াটা কিন্তু 2 নাম্বারের মতো। তো এটা হচ্ছে এরকম। দেন 3 নাম্বারের জন্য এরকম টোটাল এরিয়া, 4 নাম্বারের জন্য এরকম টোটাল এরিয়া, ঠিক আছে। দেন 5, 6, তো এরকম প্রত্যেকটার জন্য আমরা এরিয়া বের করি। এরিয়া বের করে তো আমরা হচ্ছে এরিয়া ওয়েটেড অ্যাভারেজ বের করি, ঠিক আছে, যে যেই এলাকায় বৃষ্টি বেশি ওইখানকার বড় এরিয়া দিয়ে আমরা কভার করি। তো এখানে দেখেন যে স্টেশন, এই দেখেন এই ফিগারটা আপনারা দেখতেছেন কিনা আমি জানি না, যে এখানে দেখেন এই যে প্রত্যেকটার জন্য আলাদা করে এরিয়া বের হয়েছে, এন্ড প্রত্যেকটা এই যে বাউন্ডেড বাই দিছি বিসি সিবিডি ইএফজি ইডিএফজি, প্রত্যেকটার এরিয়া আছে A1 A2 A3। লাস্টে দেখেন কেমনে বের করছে যে P1 ইন্টু এরিয়া 1, ঠিক আছে, যে 1 কোনটা, এটা এইখানকার রেইনফল যদি P হয়, এর এরিয়া যদি আপনার A1 হয়, তাহলে P1 ইন্টু A1 P2 ইন্টু A2 ডট 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 P6 ইন্টু A6, তারপর কি A1 A2 ডট ডট A6, ঠিক আছে। এটা হচ্ছে আমার এই রেইন গেজ স্টেশনের জন্য। বোঝা গেল যে থিসিন পলিগন মেথডটা? হ্যালো হ্যালো হ্যালো। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনাকে বুঝতে পারলেন আমি কি বললাম, যে এই যে থিসিন পলিগন মেথডটা? স্যার আর একবার। আচ্ছা, আপনাদের কি এর পরে ক্লাস আছে না আবার? জি স্যার, ক্লাস আছে 8:30 থেকে। 8:30 থেকে? আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমরা সময় আছে, তাহলে তো আমরা বলতেই পারি। আচ্ছা তাহলে আমরা হচ্ছে একটু ভালোভাবে দেখাই, একটু সোজাভাবে দেখাই, তাহলে আপনার একটু ভালো বুঝবেন। তো ধরেন ধরেন এই ধরেন এই যে রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন না, এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কি বলবো যে হ্যাঁ, ধরেন এই যে রেক্ট্যাঙ্গেলটা, এই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ওটা কি বলে ওয়াটারশেড, ঠিক আছে, বা ড্রেনেজ বেসিন। ধরেন কথার কথা যে এরকম আমার 4 কোণা একটা ওয়াটারশেড হয়েছে, এর এখানে দেখেন 4 মাথায় 4টা এই যে ডট ডট দিচ্ছে, এগুলো হচ্ছে রেইন গেজ স্টেশন, ঠিক আছে। ধরেন এটা 1, এটা হচ্ছে 2, ঠিক আছে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এন্ড ধরেন এই মাঝখানে আরেকটা রেইন গেজ স্টেশন আছে, এটা হচ্ছে 5। এখন আমাদের যেটা কি করতে হবে, আমাদের প্রথমে আহ, মানে ইউনিফর্মে তো আপনি দেখলেন যে কি হচ্ছে, যে কোন কোনটায় কত বৃষ্টি হচ্ছে না হচ্ছে এটা আপনি বুঝতে পারতেছেন। বাট এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এক একটার জন্য স্পেসিফিক এরিয়া দ্বারাই একে ভাগ করব। তো এর জন্য আমার সিস্টেমটাকে আমরা প্রথমে প্রত্যেকটা রেইন গেজকে, আমি একটা অন্য কালি নেই, ধরেন সবুজ, ঠিক আছে, আমরা প্রত্যেকটা রেইন গেজকে এইভাবে কানেক্ট করব, ঠিক আছে, স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করে একটা পলিগনের শেপ করব। দেন এই যে পলিগনের শেপ করলাম, করে ধরেন এই যে মাঝেরটা আছে, এটাও কানেক্ট হবে, এটাও কানেক্ট হবে, ঠিক আছে, এটাও কানেক্ট হবে। প্রত্যেকটাকে আপনি এরকম কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ওই লম্ব দ্বিখণ্ডক আঁকতে হবে। লম্ব দ্বিখণ্ডক হচ্ছে কি আপনার পারপেন্ডিকুলার বাইসেক্টর, ঠিক আছে, প্রত্যেকটা যে স্ট্রেট লাইন করছেন ওই স্ট্রেট লাইন। তো এটার ধরেন এরকম, দেন এটার ধরেন এইরকম, ঠিক আছে, দেন এটার ধরেন এইরকম, দেন এটার ধরেন এইরকম, দেন আবার এই যে মাঝখানের গুলো আছে এইগুলারও কিন্তু থাকবে, ঠিক আছে, যে এইগুলার ধরেন এইভাবে যাবে আর কি, দেন এইগুলো হচ্ছে এইভাবে যাবে, ঠিক আছে, দেন এখান দিয়ে এরকম যাচ্ছে, দেন
এই এইরকম আসতেছে আর কি, ঠিক আছে। দেন এই দেখেন এইভাবে কিন্তু আহ, এই যে একটা ভাগ কিন্তু হয়ে গেছে, তাই না? এই যে ধরেন একটা ভাগ হয়ে গেল, এই ভাগ হওয়ার ফলে আপনার কি হলো দেখেন, আপনি কিন্তু এরিয়াটা বুঝতে পারতেছেন। যেমন ধরেন 4 নাম্বার রেঞ্জের জন্য ওর এরিয়া কতটুকু হবে, ওর এরিয়া হবে 8, ঠিক আছে। এটা হচ্ছে 4 নাম্বারের জন্য। দেন স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? স্ক্রিন দেখাচ্ছে না, আহা এটা বলবেন না আগে, shit। দেখা যাচ্ছে স্যার। তার মানে কোন জিনিস আচ্ছা আমি তো ওই জায়গায় বোঝা যায়। আরেকটা স্ক্রিন দেখাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ আপনারা তো ওইটা দেখতেছেন, আমি তো আরেকটা জিনিস দেখাচ্ছি। আমি এন্টায়ার, স্যার একটাই স্ক্রিন দেখা যায়। হ্যাঁ আমি হ্যাঁ ভাবছি আমি মনে তো, আপনারা এটা বলবেন না, আমি এতক্ষণ ধরে দেখাইলাম, তাহলে আর কি হলো। আচ্ছা দেখেন, আশা করি বুঝতে পারবেন, নইলে আপনাদের শুক্রবার ক্লাসে এটা দেখাতে হবে, কারণ এখান থেকে ম্যাথ আসে। তো আহ, এখানে বেসিক্যালি যেটা করছিলাম সেটা হচ্ছে ধরেন এই যে আপনারা এই রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, অলমোস্ট স্কোয়ার টাইপের একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। তো এখানে ধরেন এই যে আমার এইটাই হচ্ছে ওয়াটার শেড ছিল, এর 4 সাইডে 4টা রেইন গেজ ছিল, ঠিক আছে। 4 সাইডে 4টা রেইন গেজ আর মাঝে একটা 5টা রেইন গেজ। দেন এই রেইন গেজ গুলো আমরা কি করছিলাম, আমরা প্রত্যেকটাকে কানেক্ট করছিলাম। আচ্ছা প্রত্যেকে একটা লম্বা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করছি। কানেক্ট করার পরে কি করছিলাম, প্রত্যেকটার আমরা লম্ব দ্বিখণ্ডক বা হচ্ছে বাইসেক্টর আঁকছিলাম, ঠিক আছে। বাইসেক্টর আঁকার পরে এই ধরেন বাইসেক্টর ফলে একটা বক্স ফর্ম করছে, দেখছেন না? যে এই যে ধরেন মানে বক্স বলতে কি, এটা হচ্ছে আপনার একটা ট্রায়াঙ্গুলার শেপ ফর্ম করছে। তো প্রত্যেকটার জন্য কিন্তু এরিয়া আলাদা হয়ে গেছে। যেমন ধরেন এই যে 4-এর জন্য এরিয়া কোনটা, হলুদটা। 3-এর জন্য এরিয়া কোনটা, 3-এর জন্য ধরে 1-এর জন্য এরিয়া হচ্ছে সবুজ, ঠিক আছে। দেন 5-এর জন্য কোনটা, 5-এর জন্য ধরেন এই টোটালটাই হচ্ছে ওর এরিয়াটা, বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে আমার সিস্টেমটা আর কি, যে কিভাবে আমি এরিয়াগুলো ভাগ করতেছি। এখন আমরা ফর্মুলাটা দেখি, দেখেন এই যে P1 × এরিয়া 1। তো ওই যে আমাদের এখানে দেখেন যে এখানে 4 নাম্বারের জন্য এর একটা রেইনফল ভ্যালু আছে, আর এখানে আপনি এরিয়ার ভ্যালুটা পাবেন, এটা দ্বারা গুণ দিবেন। 1-এর জন্য রেইনফল ভ্যালু এরিয়া দ্বারা, 5-এর জন্য রেইনফল ভ্যালু এরিয়া দ্বারা, ঠিক আছে। প্রত্যেকটার জন্য আলাদা হবে ওর এরিয়া দ্বারা গুণ দিয়ে দিয়ে পরে হচ্ছে টোটাল ক্যাচমেন্ট এরিয়া, A1 A2 A6 মানে কি, ঠিক আছে। টোটাল ক্যাচমেন্ট এরিয়া দিয়ে ভাগ দিবেন, এটা হচ্ছে এরিয়া ওয়েটেড এভারেজ। আচ্ছা, এইভাবে হচ্ছে আমরা থাইসেন পলিগন মেথড দিয়ে এই জিনিসটা হচ্ছে করি। তো এর হচ্ছে ম্যাথ আছে, আমরা ম্যাথটা সামনের দিন দেখবো, ম্যাথ দেখলে আপনারা আরো ক্লিয়ার হবেন। আর আপনাদের হচ্ছে আমি চেষ্টা করব যে শুক্রবারের ক্লাসে এই জিনিসগুলো হচ্ছে, ধরেন আমরা তো ম্যানুয়ালি করতেছি, বাট এই জিনিসগুলো ম্যানুয়ালি করা লাগে না, বুঝছেন? আপনারা যখন হচ্ছে হায়ার স্টাডিজে যাবেন বা থিসিস করবেন, এগুলা জিআইএস এ করা যায়। আমার নিজের থিসিস ছিল, সো এই জন্য আমি চাচ্ছি আপনাদের দেখানোর জন্য যে এইটা হচ্ছে আপনার জিআইএস দিয়ে আপনি ডাইরেক্ট করতে পারেন, ঠিক আছে। ধরেন আমি এখান থেকে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। আর এরিয়াগুলো আলাদা করাটা মনে হয় কঠিন। হ্যাঁ হ্যাঁ, এখন আমি বলি এরিয়াগুলা না, এরিয়াগুলো আলাদা করা একটু কঠিন, বাট আপনি দেখবেন যে আপনাদের পরীক্ষায় যেগুলো দিবে ওগুলো মোটামুটি সোজাই থাকবে। যদি ধরেন খুব হাবিজাবি কিছু থাকে, তাহলে হচ্ছে এরিয়াগুলো হয়তো বলে দেওয়া থাকবে, ঠিক আছে। মানে ওই রকম আপনার কোনো ইয়া থাকবে না আর কি। আহ, আমি আপনাকে এই যে দেখাই, আমার হচ্ছে চার্জ খুবই কম, পিসি অফ হয়ে যেতে পারে, আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিছি, সমস্যা নাই। বাট আমি আপনাদের একটু দেখাই তাহলে বুঝবেন। এটা রাখছি যেন কোথায়, আদার্স, জিআইএস। হ্যাঁ এই দেখেন, আপনাকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না এখন? হ্যালো হ্যালো। জি স্যার। হ্যাঁ এই দেখেন, এই জিনিসটা আপনাকে দেখাই, ধরেন এইটা হচ্ছে আমার থিসিসের একটা পার্ট, যেখানে আমি এই যে সিলেট নিয়ে কাজ করছিলাম। তো এইটা ছিল আমার রেইনফল মানে বেসিন এরিয়া, এই যে সবুজটা, ঠিক আছে। দেন এই যে সবুজ যে ট্রায়াঙ্গেল গুলা দেখতেছেন, এটা হচ্ছে আমার ওই বিএমডির স্টেশন আর কি, ঠিক আছে। বিএমডি না, এটা পানি উন্নয়ন বোর্ডের স্টেশন আর কি, গেজ স্টেশন। এই গেজ স্টেশনের জন্য আমি হচ্ছে কম আপনার হচ্ছে ওটা কি বলবো, ওই যে ট্রায়াঙ্গুলার যে শেপ গুলা,
ঠিক আছে, ওই যে ওই জিনিসটা আমি করছিলাম, বাট দেখেন আমার কিন্তু একটা খুবই, ওই যে আপনি বললেন না যে এরিয়া বের করা খুব কঠিন, তো এইখানে কিন্তু দেখেন একটা মানে ইরেগুলার ফর্ম আসছে, বাট এই জিনিসটা আমি সফটওয়্যারে করছি। ঠিক আছে, এটা সফটওয়্যারে করা যায়, এটা জিআইএস দিয়ে করা আর কি।